আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, গতকালকে আশা করি আপনারা আমার সবাই ভিডিওটা দেখেছিলেন। গতকালকে আমি কিন্তু আপনাদের সাথে খুবই দুর্দান্ত দুটো বিষয় শেয়ার করেছিলাম। আমরা সবাই জানি নাজমাটি মারা গেছেন এবং হৃদ রোগের কারণে তিনি মারা গেছেন। কিন্তু আপনারা কি এটা জানতেন নাজমানটির এই মারা যাওয়ার পেছনের একটা বড় পরিকল্পনা ছিল? বাপ্পি তিশা জানতো নাজমাটি মারা যাবে। ডাক্তার অনেক আগেই বলে দিয়েছিল নাজমানটি কবে কোন দিন নাগাদ মারা যেতে পারে। তারপরেও বাপ্পি তিশা চুপ করে বসেছিল নাজমানটির মৃত্যুর প্রহর গোনার জন্য। একটা বড় মাস্টার প্ল্যান তৈরি করেছিল যেন নাজমানটি মারা যায়, বেঁচে থাকতে না পারে। আর এই কারণেই ফাতিহা শেষবারের মতো তার মাকে দেখা সাক্ষাৎ করে হাউমাউ করে কেঁদেছিল এবং বলেছিল হয়তো এটাই শেষবার মার সাথে দেখা হচ্ছে, কার কখন মত লেখা থাকে কে তো জানে না। তো এই বিষয়গুলো সম্পর্কে আমি গতকালকে মুখ খুলেছি। যারা আমার গতকালকের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে আসবেন। এবং আরও একটা বিষয়, শারমিনকে নিয়ে সবাই প্রশ্ন করছিলেন শারমিন এবং শাহিন তাদের সংসারের এখন অবস্থাটা কী, তাদের কি সংসার ভেঙে গেছে কিনা, তাদেরকে একসাথে দেখা যাচ্ছে না কিনা, কী সমস্যা হয়েছে তাদের সংসারে, এই বিষয়গুলো সম্পর্কে আমি গতকালকে ভিডিও দিয়েছি। বাট আজকে তাহলে কি ভিডিও দিচ্ছি? এখন কি আপনারা আগে গতকালকের ভিডিওটা দেখবেন নাকি আজকের ভিডিওটা দেখবেন? আমি বলবো আগে আজকের ভিডিওটা দেখুন। আজকের ভিডিও দেখার পর যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই গতকালকের ভিডিওটা দেখবেন, তাহলে আরও ডিটেলস জানবেন। আচ্ছা, আজকের ভিডিওতে কী বলবো দর্শক? আজকের ভিডিওতে আমি বলবো শাহিন আর শারমিন কেন সংসার করতে পারছে না। গতকালকে তো বলেছি শারমিন কেন সংসার করতে চাইছে না, ঠিক আছে, যে এই কারণে তার সমস্যা হচ্ছে। কিন্তু শুধু এটাই কারণ নয় যে শারমিন সংসার করতে পারছে না, তাদেরকে সংসার করতে দেওয়া হচ্ছে না। এখানে অন্য কিছু ফ্যাক্টর জড়িত আছে, সে কারণগুলোও বলবো। আরও মজার একটা ঘটনা আছে কি জানেন? যেই একটা কারণ বলেছিলাম গতকালকে, যে প্রধান একটা কারণ যে শারমিন কোনো বাসা করতে পারছে না, শাহিন করে দিচ্ছে না, এটা একটা কারণ ছিল। বাট এটা কি সবাই মনে আছে? শাহিন যখন মালয়েশিয়াতে ছিল তখন কিন্তু সে তার বাবা মার কাছে অনেক টাকা পাঠিয়েছিল জমি কেনার জন্য। আজকে আমি এটাই তুলে ধরবো সেই টাকাটা কোথায় গেল। শাহিন যদি জমি কেনার জন্য টাকা পাঠায়, যেটা তিশাদের কাছ থেকে শোনা কথা, তাহলে সেই টাকাটা এখন কোথায় গেল? জমিটা কোথায় গেল? কেন শাহিনের কাছে এখন কোনো জমি নেই? সেটার উত্তর আজকে আমি দিব। পরবর্তীতে খুকির সম্পর্কে কিছু ধামাকাদার ইনফরমেশন থাকবে। সব শেষে যেটা আমার আজকে ভিডিওর মেইন ফোকাস করার একটা সেগমেন্ট, সেটা হচ্ছে তিশার কাছকে আমি আনবক্সিং করা দেখাবো। যেমনটা আমার থাম্বনেলে দেখতে পাচ্ছেন। আনবক্সিং মানে তো বুঝেন আপনারা। যেমন একটা মোবাইল ফোন কিনলে আমরা কী করি, একটা মোবাইল ফোন প্যাকেটের মধ্যে সুন্দর করে বক্স করে দিয়ে দেওয়া হয় এবং আমরা কী করি, সেই মোবাইল ফোনটাকে টেনে হিঁচড়ে আগে পলিথিন ছিলি, পেপার ছিলি, প্যাকেট ছিলি, বক্স ছিলি, তারপরে তার ভিতরে যত প্যাকেট আছে খুলে পুরো মোবাইল ফোনটাকে উলঙ্গ করে ফেলি। মানে একটা পর্দা করা, একটা বক্সিং করা মোবাইল ফোনকে আমরা একদম খুলে উদলা করে ফেলি, মানে একদম খুলে উলঙ্গ করে ফেলি। তিশার অবস্থাটা আজকে সেটা হয়েছে এবং এই উলঙ্গটা তিশা নিজেই হয়েছে। আজকে দেখবেন না তিশার উলঙ্গটা, তিশা কীভাবে উলঙ্গ হয়েছে। থাম্বনেলে তো জাস্ট একটু দেখেছেন, ভিডিওতে বিস্তারিত বলবো। এই যে পার্থক্য বিস্তারিত দেখাবো। বাপ্পির কথায় আসি। বাপ্পির মা মারা গিয়েছে, কিন্তু বাপ্পির কোনো কিছু বাদ নেই। বিয়ে খাচ্ছে, বিয়েতে খাবার বেশি হলো না কম হলো সেটা দেখছে, ফুর্তিতে পড়ে গেছে ভাই, অনেক ফুর্তিতে পড়ে গেছে বাপ্পির এই ফুর্তির শেষ নেই। যাই হোক, যদি পুরো ভিডিওটা আজকে দেখেন তাহলে এই সমস্ত বিষয় সম্পর্কে আপনারা ডিটেলস জেনে যাবেন দর্শক। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। শুরুতেই আজকে আগে শাহিনের দিকে আসি, শারমিনের দিকে আসি, খুকির দিকে আসি। আচ্ছা, গতকালকে তো আমি এটা বলেছিলাম যে শারমিন খুব মনক্ষুণ্ণ হয়েছে, ক্ষিপ্ত হয়েছে যে তার শাশুড়ি, তার যা খুকি তারা নতুন ঘর করেছে, টাইলসের বাসা করেছে, নতুন ফার্নিচার কিনছে, সে জায়গায় সে এখন পর্যন্ত টিনের ঘরেই পড়ে আছে। কিন্তু কেন তাকে টিনের ঘরে পড়ে থাকতে হবে? সে কেন ইটের দালান কোঠা তৈরি করতে পারলো না? সেটা পারতো খুকির সাথে, তার শাশুড়ির সাথে তারও একটা আলাদা রুম তৈরি করে নিতে, জায়গা জমি কিনে। কেন সে পারল না? তার কারণ জানিয়েছিলাম, তার কাছে সেই পরিমাণ পর্যাপ্ত টাকা ছিল না। কারণ শাহিনের কিছু বাজ অভ্যাস আছে, সে রাত্রেবেলা হলেই সে
পাড়ায় পাড়ায় কিছু টাকা উড়ানোর খেলাকর্মে লিপ্ত হয়ে যায়, যার কারণে শারমিন সে টাকাগুলোকে সঞ্চয় করতে পারছে না, যেটা খুকি একা হাতে পেরেছে। আবার সে যে জমি কিনবে শাহিন, সেটাও সে করেনি, কারণ সে টাকা খেয়ে ফেলেছে। এই কারণে শারমিনের এই অধপতন, আর খুকি বাজিমাত করে ফেলেছে। তো ঠিক আছে, শাহিনের এই অভ্যাসটা তার বোনরা জানে, বোনরা বলেছে শাহিন হচ্ছে গিয়ে খুবই অলস একটা ছেলে, কোনো কাজকর্ম করতে চায় না। কিন্তু মিজানকে দেখবেন, মিজান কিন্তু যথেষ্ট কর্মঠ, সে কাজকর্ম করে। আবার খুকিরও হাত অনেক শক্ত, কি করে অনেকগুলো টাকা কিন্তু এত বছর খুকি জমিয়েছে। আচ্ছা যাই হোক, তো শাহিনের বিষয়ে কিছু কথা আমি জানি, শুনেছি, সেগুলো একটু বলতে চাই। শাহিন এখন না হলে টাকা উড়াচ্ছে, সে এখন জায়গা জমি কিনতে পারছে না, দালান কোঠা তৈরি করতে পারছে না। কিন্তু শাহিন যে সময় মালয়েশিয়া ছিল, সেই সময় কিন্তু শাহিন 2 হাত ভরে টাকা আয় করেছে, আয় রোজগার করেছে, এবং সেটাকে সে তার বাবা মাকে দিয়েছে, তার বউকে পাঠিয়েছে, মানে বাংলাদেশে পাঠিয়েছে। এবং তিশার নিজের মুখের কথা, তাদের কাছ থেকে জানা কথা, তাদের ভিডিওতে ছিল, শাহিন যখন মালয়েশিয়াতে ছিল সে কিন্তু বিপুল পরিমাণের অর্থ পাঠিয়েছিল তার নিজের জন্য জমি কেনার জন্য। মানে শাহিনের নামের জন্য জমি কিনে রাখা হয়, এই জন্য শাহিন টাকা পাঠিয়েছিল বিপুল অঙ্কের। কিন্তু সেই জমির হদিসটা কোথায়? সেই জমিটা কোথায় এখন? হাতে কলমে কিন্তু সেই জমির কোনো হদিস পাওয়া যাচ্ছে না, কাগজে কলমে সেই জমির কোনো চিহ্নটা পর্যন্ত নেই। কিন্তু শাহিন কিন্তু তার জায়গা থেকে ঠিকই টাকা পাঠিয়েছিল তার পরিবারের কাছে, যেন তার নামে জমি কিনে রাখা হয়। তাহলে সেই টাকাগুলো কই গেল? আসলে দর্শক, ওই সময় টাকাগুলো শাহিন যখন পাঠিয়েছিল, তখন শাহিনের মার আন্ডারে ছিল টাকাগুলো, এবং খুকি এগুলো জানতো। তো ঘরের বাড়ির যত কাজকর্ম, বাজার সদাই, খাবার দাবার, সব কিছুই তখন শাহিনের টাকা দিয়ে করা হয়েছে। শাহিন যে টাকাগুলো পাঠিয়েছে, সেই টাকাগুলো দিয়ে শাহিনের নামে কোনো জমি না কিনে সেই টাকাগুলো দিয়ে ঘর সংসারের কাজকর্ম করা হয়েছে। ঠিক আছে, ধরুন তারা নিজেরা বাজার করে খেয়েছে, ঘর সংসারে যেখানে যেখানে প্রয়োজন পড়েছে সেখানে ভেঙেছে, তারপরে টাকা যেখানে উড়ানোর দরকার নয় সেখানে উড়িয়েছে। মানে ফ্রি টাকা পেয়েছিল, তো এই জন্য তার যার যেভাবে মন চায় সেভাবে খরচ করেছিল। কিন্তু সবাই ভুলে গিয়েছিল টাকাটা আসলে শাহিনের। শাহিন কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য এই টাকাটা দেশে পাঠিয়েছে, কেউ সেটাকে কোনো গুরুত্বপূর্ণ কিছু মনেই করেনি। তো শাহিন যে টাকাটা আসলে তার নিজের জমি কেনার জন্য তার মার কাছে পাঠিয়েছিল, সেই টাকাটা আসলে সবাই মিলে ভাগযোগ করে খেয়ে ফেলেছে। কিন্তু আলটিমেটলি কাজের কাজ যেটা ছিল শাহিনের জন্য জমি, মানে শাহিনের জন্য জমি কিনা, সেই জমিটা কিন্তু কেউ শাহিনের জন্য কিনেনি। ঠিক আছে। আর দর্শক, এখানে শাহিন আর শারমিন নামটা খুব কাছাকাছি। আমি যদি বাই মিস্টেক, বাই ফল্ট, নিজের মনের ভুলে যদি শাহিনের জায়গায় আমি ভুল করে শারমিনের নাম বলে থাকি, সেটা আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা স্লিপ অফ টাং, আমি ভুল ক্রমে শাহিনকে শারমিন বা শারমিনকে শাহিন বলে ফেলতে পারি। বাট আমি আশা করবো আপনারা বুঝতে পারবেন আমি কাকে ইঙ্গিত করছি। আচ্ছা, সে যাই হোক, তো সেই শাহিনের জমিটাই কিন্তু এখন শাহিন খোঁজ করছে, কই, বাট তার জমিটা কেউ কিনে দেয়নি, কেনা হয়নি। বরং সে যে টাকাগুলো পাঠিয়েছিল জমি কেনার জন্য, পুরো টাকাটাই সবাই মিলে বসে খেয়েছে। এখানে খাবারের অংশীদার কে কে ছিল? তার মা ছিল, খুকি ছিল, মিজান ছিল, শাহিনের বাবা ছিল। এই 4 জন মানুষ পুরো টাকাটা খেয়েছে। তো এখন যদি শারমিন শাহিনের কাছ থেকে জায়গা জমি আবদার করে, ঠিক আছে, বাড়িঘর চায়, যে দেখো খুকি সে বাড়ি করছে, সে দালান কোঠা তৈরি করছে, ফার্নিচার কিনছে, টাইলসের বাসা করেছে, তাহলে আমাকে করে দাও, এখানে দোষের কিছু না। শারমিন অবশ্যই বলার অধিকার রাখে, কারণ এক বাড়িতে 2 বউ থাকে, এক বউ এত কিছু করে ফেলবে, আরেক বউকে টিনে ঘরে রাখা হবে, সে বউ অবশ্যই শাহিনকে প্রশ্ন করবে যে আমি তো লিভিং করছি, আমি টাকা কামাচ্ছি, কিন্তু আমার টাকাগুলো কোথায় যাচ্ছে, আমি কেন ঘর বাড়ি করতে পারছি না, কিন্তু আরেকজন সবই করে ফেলছে। এই প্রশ্ন অবশ্যই শারমিনের করার রাইট আছে, অবশ্যই শারমিনের প্রশ্ন করতে পারে শাহিনকে। কিন্তু শাহিন কোনো জবাব দিতে পারবে না, কারণ শাহিন, আপনাদেরকে গতকালকে ভিডিওতে বলেছিলাম, সে কিন্তু রাত হলেই টাকা পয়সা নিয়ে ঘরের বাইরে যায়, তার কিছু বাজ অভ্যাস আছে। একরকম বলতে পারেন সে জুয়া খেলে, জুয়া খেলাতে শাহিন কিন্তু আসক্ত। ঠিক আছে, বিভিন্ন রকমের টাকা পয়সা দিয়ে যে মোবাইলের গেমসগুলো আছে সেগুলো খেলে, তারপর কার্ড খেলে, এরকম কিছু বাজ অভ্যাস শাহিনের মধ্যে আছে, যার কারণে শাহিনের যে টাকাগুলো সেগুলো খুব সহজেই ফুরিয়ে গেছে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা বলবো দর্শক, এটা তো গতকালকের ঘটনা বলেছিলাম, বাট এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করছে যেটা গতকালকে আমি বলিনি, যে শারমিনের সংসার ভাঙার পেছনে তো কিছু কারণ আছেই, যেটা শারমিন নিজে সুযোগতা না পেরে বের হয়ে গেছে, বাট থার্ড পার্সনও আছে যারা কিনা এখানে প্রভাবক হিসেবে কাজ করছে সংসার ভাঙার ক্ষেত্রে, এবং সেটা নানা দেন
খুকি পণ্ডিত। খুকি খুব করে চাচ্ছে শাহিন এবং শাহিনের সংসার ভেঙে যাক, এবং সেটা খালি এবারের জন্য না, শাহিন যাকেই বিয়ে করবে তার ক্ষেত্রে খুকি চায় শাহিনের সংসারটা ভেঙে যাক। আপনারা জানেন, আবার অনেকে জানেন না, খুকির সাথে কিন্তু প্রথমে বিয়ে হওয়ার কথা ছিল শাহিনের। আপনারা জানেন যে শাহিন কিন্তু মানে মিজানের বড় ভাই, তো অবশ্যই আগে বড় ভাইয়েরই বিয়ে হবে। তো খুকির সাথে শাহিনের বিয়ে হওয়ার কথা ছিল, বাট কোনো না কোনো কারণে শাহিনের সাথে খুকির বিয়েটার হয়নি। ঠিক আছে, তো খুকির বিয়ে হয়েছে মিজানের সাথে, আর শাহিনের বিয়ে হয়েছে রেশমার সাথে, এটা আপনারা সবাই জানেন। তো ওই সময় থেকে খুকির মনে একটা তেজ যে আমি কেন শাহিনকে পেলাম না। খুকির মনে সবসময় শাহিনকে ধরেছিল, খুকি সবসময় শাহিনকে বেশি পছন্দ করতো, মানে শাহিনের চলাফেরা, শাহিনকে দেখতে শুধু সবসময় খুকির ভালো লাগতো। কিন্তু সে শাহিনকে আর পেল না, শাহিনকে পেল কে? রেশমা। এটা খুকি কোনোভাবে মেনে নিতে পারেনি, রেশমাকে ঘরছাড়া করেছে। আপনারা এখন অনেকে বলবেন ভাই রেশমা তো পরকীয়া করেছে, পরকীয়া করে সে নিজে ভেঙে গেছে। এক্স্যাক্টলি ঠিক বলেছেন, কিন্তু ভাই একটা শ্বশুর বাড়িতে থেকে এরকম যা থাকে, শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, এবার একটা গ্রামের মতো পরিবেশে পরকীয়া করবে, করে ভেঙে যাবে, আর বাইরের মানুষজন এত দূর সম্পর্ক গড়িয়ে যাবে আর কেউ জানবে না, এত সোজা মনে করেন? গ্রামে তো একটা মেয়ে যদি একটা পুরুষের সাথে সামান্য কথা বলে সেটাই ভাইরাল হয়ে যায়, আর সে জায়গায় পরকীয়া করে ভেঙে যাচ্ছে, সেটা কি চারটেখানি কথা? না ভাই না। খুকি ভালো মতো জানতো রেশমা আর একটা ছেলের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে, কিন্তু খুকি তারপরও কিছু বলেনি। খুকি বরং আরও রেশমাকে উস্কে দিয়েছে, রেশমাকে আরও সাপোর্ট করেছে, হ্যাঁ হ্যাঁ তুমি এটা করো, এভাবে কি থাকা যায় নাকি, এই সংসারটা টিকানোর কোনোই দরকার নেই। খুকি আরও উস্কে দিয়েছিল রেশমাকে, এবং খুকির হাত ধরে রেশমা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে সে ভেগে যায়, এবং খুকি সাকসেস হয়। খুকি সবসময় চাইতো শাহিন একা থাকুক, হয় শাহিন তাকে বিয়ে করবে না একা থাকুক, কারণ শাহিনের বউ থাকা মানে শাহিনের কোনো কিছু খুকি আত্মসাৎ করতে পারবে না। শাহিনের যত ধন দৌলত ছিল, যত জিনিসপত্র বিদেশ থেকে পাঠাতো, সব কিছু খুকি আত্মসাৎ করতো। কারণ যদি শাহিনের কোনো বউ না থাকে, শাহিন যে জিনিসগুলো পাঠাবে সবগুলো তো খুকি নিজে আত্মসাৎ করবে, তখন তার কোনো বউ নেই যেগুলো সে খাবে। এই কারণে খুকি শাহিনের কোনো বউকে সহ্য করতে পারে না। শাহিন বিয়ে করলেই খুকি চায় সেটা যেন ভেঙে যায়, এবং খুকি শাহিনের সেবা যত্ন করবে, খুকি শাহিনকে খুশি করবে, শাহিনের যা প্রয়োজন সেটা খুকি দিবে, অন্য কেউ দিতে পারবে না। মানে খুকি শাহিনকে নিজের প্রপার্টি মনে করে। ঠিক আছে, এবং এটাই কাল হয়ে গেছে শারমিনের জন্য। রেশমাকে যেমন ভাগিয়েছে, এবার শারমিনের সংসারটা ভাঙার জন্য কিন্তু খুকি উঠে পড়ে লেগেছে, অনেকবারই চেষ্টা করেছে কিন্তু এখন অবধি পারেনি। ঠিক আছে, যেমন এবারের যে ঝামেলা পাকানোর ক্ষেত্রে খুকির একটা ভালোই প্রভাব আছে। দেখবেন খুকি কিন্তু প্রতিদিনই নিত্যদিন তার নতুন ঘরের যে টাইলস এগুলো পরিষ্কার করে দেখায়, তার নতুন নতুন ফার্নিচারগুলোকে গুছিয়ে গুছিয়ে দেখায়। এগুলো যখন সে বারবার দেখাবে, ঘরের আরেকজন বউ দেখবে যে আমার ঘরটা এখন টিনের ঘর, আমার কাছে তো এগুলো নেই, আমি এগুলো করতে পারছি না, তারা তো সংসার গোছাতে মন চায়, তারা তো ভালোবাসা থাকতে মন চায়। তখন তো তার ভিতরে একটা হতাশা কাজ করবে, তার ভিতরে একটা ক্ষিপ্ততা কাজ করবে, তার মধ্যে একটা উগ্রতা কাজ করবে। তখনই শাহিনের সাথে শারমিনের ঝগড়া শুরু হয়ে যায়, এবং খুকি এটাই করে। খুকি সবসময় লোভ দেখায়, হিংসা তৈরি করে শারমিনের ভিতরে, যেন শাহিনের সাথে তার ঝগড়া শুরু হয়, এবং সেটাতেই সে সাকসেস হয়েছে ইনডিরেক্টলি। এবং এতে কেউ কিন্তু মানে খুকির দোষও দিতে পারবে না, কারণ খুব আমি কী করছি, আমি তো কিছুই করি না, আমি তো আমার মতো ভিডিও দিচ্ছি। বাট সে যে ইনডিরেক্টলি জ্বলন ধরাচ্ছে শাহিনে, মানে শারমিনের মনে, এটা তো সে আর ধরা দিচ্ছে না কাউকে। বাট শারমিনের মনে তো অবশ্যই এটার জন্য একটা হিংসা তৈরি হবে, এবং এর জন্যই সেটা করছে। তো শাহিন আর শারমিনের বিষয়ে গেলে আমি একটা কথাই বলবো, শাহিনের এখন কিছু না থাকতে পারে, বাট শাহিন যখন বিদেশে ছিল সে তার মার কাছে টাকা পাঠিয়েছিল জমি কেনার জন্য, সে টাকাটা কই? যদি তার নামে জমি কিনা না হয় তাহলে টাকাটা কারা খেলো? তাদের কাছ থেকে এখন শাহিনের উচিত সে টাকার ভাগ চাওয়া, জমির ভাগ চাওয়া। যারা তার টাকা খেয়েছে তারা যেন শাহিনকে আবার তার জমিটুকু সবাই বুঝিয়ে দেয়, এটা শাহিনের এখন উচিত কাজ হবে। আচ্ছা, যাই হোক দর্শক, শাহিন শারমিনের বিষয়ে তো অনেক কিছুই বলেছি, এখন চলে আসি আমি তিশার দিকে। তিশার এই বিষয়টা আমি খুব গুরুত্ব সহকারে বলতে চাই দর্শক। আপনারা যারা এই বিষয়টা জানেন তো ভালো, যারা জানেন না, যারা দেখেননি তাদেরকে ডিটেলস বলতে চাই। গতকালকে তিশা কিন্তু বাপ্পির সাথে বিয়ে খেতে গিয়েছিল, আপনারা সবাই জানেন। ইনভাইটেশনটা ছিল তানের টিচারের পক্ষ থেকে, মানে তানের টিচারের একজন আত্মীয়ের বিয়ে ছিল, সেখানে বাপ্পি তিশাকে ইনভাইট করা হয়েছে, বাপ্পি তিশা গিয়ে খেয়ে এসেছে। তো তিশাকে দেখলাম সেখানে বোরখা পরেছে। ভাই, যারা ভ্লগ করেন আবার বোরখা পরেন, আমি তাদের উদ্দেশ্যে দুইটা লাইন বলতে চাই, শুধু তিশাকে না, কাদেরকে বলেছি? ভ্লগার প্লাস যারা বোরখা পরেন বাহিরে, মানে যারা নিজেদের শরীরকে ভিডিও করে দেখাচ্ছেন, ভ্লগ করছেন,
আবার নিজেদের বাস্তব লাইফে বোরখা পরে চলছেন, তাদের উদ্দেশ্যে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ভাই, বোরখা পরার বা করার সংজ্ঞাটা কি? পর্দা করতে হয় নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের রূপ লাবণ্যকে ঢেকে রাখার জন্য, যাতে করে কোনো মানুষ আপনাদেরকে বদ নজর দিতে না পারে, নজর দিতে না পারে। এটা ইসলাম আপনাদেরকে করে দিয়েছে, বিধান করে দিয়েছে প্রত্যেকটা নারীদের জন্য। আচ্ছা, যারা ভ্লগ করছেন তাদের ভ্লগ লক্ষ লক্ষ মানুষ দেখছে। আপনি বেপর্দা হয়ে মাথা কাপড় ছাড়া একটা 3 পিস পরে, ঠিক আছে, শালীনতা বাদ দিয়ে আপনি ভিডিও করছেন, আপনি ভ্লগ করছেন, আপনাকে লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে দেখছে, আপনার শরীরের গঠন, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখা যাচ্ছে এবং খারাপভাবে মানুষ আপনাকে দেখছে। আপনার পর্দা তো নষ্ট হচ্ছেই হচ্ছে, আপনার সাথে কিন্তু জেনা করার গুনার মতো আল্লাহ লিখে রাখছে। এবং আপনি মানুষটা আবার কী করছেন, যখন বাইরে যাচ্ছেন সুন্দর মতো বোরখা পরে, সুন্নতি পোশাক পরে, হিজাব পরে নিজেকে একদম মুমিন মুসলিম বানিয়ে ঘর থেকে বের হলেন। আপনি যে বাইরে বের হলেন ভাই, আপনাকে বাইরে কজন মানুষ দেখবে? 1 জন, 2 জন, 3 জন? ধরে নিলাম আপনাকে সারাদিনে আজকে রাস্তায় 100 জন মানুষ দেখলো, কিন্তু আপনি ভিডিও করলেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপনাকে 100 জন মানুষ দেখছে, লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখছে। তাহলে আপনি বাইরে পর্দা করে 100 জন মানুষকে আপনাকে দেখা থেকে বিরত রাখতে পারলেন পর্দা করে, কিন্তু আপনি যদি ভিডিও করছেন বেপর্দা হয়ে, সেখানে তো আপনাকে লক্ষ লক্ষ মানুষ দেখছে। সেটাকে আপনার কিছু মনে হয় না? পর্দা যদি করতেই হয়, আগে ভিডিও করার সময় পর্দা করুন। এখন অনেক ব্লগারকে দেখি ক্যামেরার সামনে না এসে জাস্ট অনলি ভয়েস ওভার দিয়ে ভিডিও করছেন এবং তাদের ভিউ হচ্ছে অনেক ভালো, খুবই সুন্দর ভিডিও করে তারা, বেপর্দা হয় না। আবার কিছু ব্লগারকে দেখি শরীর বিক্রি করে তারপর ভিডিও দেয়। এর মধ্যে সর্বপ্রথম যারা এই কাজ শুরু করেছিল তানভীর এবং রাবেয়া, ওই যে কাপল ব্লগ যাদেরকে আপনারা চিনেন, চকলেট ম্যান, যেটা চকলেট বয়, ঠিক আছে। যাই হোক, ওদের আসল পরিচয়, ওদের ভণ্ডামি আমি মনে করি না আমাকে এখন ফাঁস করতে হবে, ওদেরকে আপনারা সবাই চিনে গেছেন। তো যাই হোক, তিশাকেও সেটাই দেখলাম গতকালকে, সারাদিন ঘরের মধ্যে বেপর্দা হয়ে, উলঙ্গ হয়ে ভিডিও করে, আবার ওদিকে বিয়ে খেতে যাচ্ছে হিজাব পরে, পর্দা করে। মানে এটার মানেটা কি দাঁড়ালো আমি বুঝলাম না, এটার মানেটা কি? তিশা পর্দা করে বিয়ে খেতে গেল মানে সে পর্দানশীল, ওইদিকে ভিডিওতে সে একদম উলঙ্গ হয়ে ভিডিও দেয়। তাহলে দরকার কি ভাই এই পর্দা করার? এর থেকে পর্দা না করতো। উপর দিয়ে বোরখা পরে তিশা বারবার সে বিয়ের বাড়ি থেকে বলছে আমার বোরখা খুলে গেছে, আমার বোরখাটা খুলতে হবে, বোরখাটা খুলে গেছে, সমস্যা। মানে বোরখা পরে আবার বোরখা খোলার জন্য পাগল হয়েছে, মানে পাগল হয়ে গেছে, কতক্ষণ সে বোরখাটা খুলবে, আনবক্সিং করবে। তো ঠিক আছে ভাই, ভালো কথা, সে বাসায় এসেছে বিয়ে খেয়ে, ঘরে ঢুকলো, নিচতলাতে এসেছে নাজমান্ডির ডাইনিং স্পেসে, এসে সে বলছে বোরখাটা খুলবো। পারুল খালা ছিল, পারুল খালাকে বলছে পারুল খালা দেখো তো ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছে কি না। তারপরও দেখলো তাকে দেখা যাচ্ছে ঠিক মতো। যাই হোক, এরপর তিশা বোরখা খোলা শুরু করলো। বিশ্বাস করেন রাসেল ভাই, আচ্ছা রাসেল ভাই মানে তো জানেন ভূতে ফেমে, একদম এটা একটা কমন ডায়লগ। তো বিশ্বাস করুন দর্শক, মানে আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে তিশা বোরখাটা এভাবে খুলে দেখাবে। মানে এটার কারণটা কি ভাই? আপনি বোরখা পরেছেন, আপনি বোরখা খুলে আবার ভিডিও করবেন, ব্লগ, ঠিক আছে, আপনার বোরখাটা খুলে আবার দেখানো লাগবে কেন? দর্শক আমি বুঝতেই পারলাম না তিশা এই কাজটা কেন করলো। তিশাকে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। মানে সে ধূপ করে আগে বোরখাটাকে খুলে ধপাস করে খুলে ফেললো এবং অকল্পনীয় বিভৎস কিছু জিনিস দেখা গিয়েছে, যেটা আমি থাম্বনেলে শো করেছি। মানে আমার নিজেরও লজ্জা লাগছিল তিশা যখন বোরখাটা আনবক্সিং করছিল, নিজেকে মানে খুলে খুলে দেখাচ্ছিল। আসলে আমার মনে হয় তিশা এটাই করছিল পুরুষদেরকে আকর্ষণ করার জন্য। যদি তাকে দেখে আকর্ষণ করার কিছুই নেই, তার শরীরটা পুরোটাই একটা হাতির শরীর, এটা দেখলে মানুষের আরও শরীরটা গিতগিত করে। বিশ্বাস করেন তিশাকে দেখে আমার শরীরটা শিউরে উঠেছিল ভয়তে। এটা কী শরীর, দানবের মতো। সে ভেবেছিল পুরুষদের হয়তো তাকে দেখে আকর্ষণ বোধ হবে। যদি কোনো পুরুষের তাকে দেখে আকর্ষণ বোধ হয়, আমি বলবো সেটা কোনো পুরুষই না, সে অন্য কোনো জেন্ডারের। তিশার শরীর দেখে যদি কোনো পুরুষের আকর্ষণ হয়, সে পুরুষ না, আমি কথা সোজা ধাপটা বলে দিলাম, ঠিক আছে। তিশা যেভাবে করে তার পোশাক আশাক খুলছিল, খুলে ভয়ানকভাবে তার যে স্পর্শকাতর অঙ্গগুলো আছে, আপনাদেরকে খালি আমি ছবিটা শেয়ার করে দিলাম, থাম্বনেলে দেখে নেবেন। তিশা এটাই চাচ্ছিল, তাকে দেখা যাক, সে নিজেকে দেখাতে চাচ্ছিল। কিন্তু ভাই না দেখালেও হতো, আরও ভয় লেগেছে দেখে। যাই হোক দর্শক, এটা নিয়ে বেশি এক্সপ্লেন করতে যাবো না, আমার কাছে ঘৃণা লাগছে, নোংরা লাগে এই বিষয়গুলো কথা বলতে। বাট একটা জিনিস বুঝলাম না, তিশার এভাবে জামা খুলে দেখানোর কি হলো?
একটা মানুষ যখন জামা খুলে, তিশা হয়তো বলবে আমার বোরখা নিচে তো ভাই 3 পিস ছিল, কিন্তু দেখুন দর্শক, তিশা যখন বোরখা খুলছিল তার 3 পিসের সাথে বোরখা তো লেগেছিল, হিজাব সরে যাচ্ছে, বুকের উপর থেকে কাপড় সরে যাচ্ছে, জামা খুলে যাচ্ছে, অবশ্যই তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তখন বোঝা যাচ্ছিল খারাপভাবে, যেটা আমি থাম্বনেলে শো করেছি, দেখলে বুঝতে পারবে। তো এরকম একটা অবস্থায় তিশা যেটা করলো এটা আসলে কখনোই কোনোভাবে মেনে নেওয়া যায় না। খুবই নোংরা বিভৎস কিছু কাজ তিশা করেছে। যাই হোক, তো তিশাকে নিয়ে বিষয় কথা বলতে চাই না, আমার কাছে প্রচুর ঘৃণা লেগেছে। ওদিকে বাপ্পির কথা বলতে চাই। বাপ্পির মা মারা গিয়েছে, তাই না? শোক পালন না হলে নাই করলো, মাতম না হলে নাই বানালো, কিন্তু ভদ্রতা তো বজায় রাখা যেতে পারতো। দেখুন, নাজমাটি মারা গেছে, 2 মাস হতে পারলো না, সে এখন বিয়ে খেতে যাচ্ছে। বাপির কোন কাজটা বাদ আছে বলুন? তানজিলা শ্বশুরবাড়ি যায়, গিয়ে শ্বশুরবাড়ি ফিল পায়, তানজিলা চাচি শাশুড়ির সাথে ডলাডলি কচলাকচলি করে, নোংরা সম্পর্কের ইঙ্গিত দেয়, তার কাছ থেকে ফুর্তি পাচ্ছে, রাত্রিকালীন সময় কাটাচ্ছে, এখন আবার বিয়ে খেতে যাচ্ছে। বাপ্পি তার মায়ের মৃত্যুর জন্য কোন কাজটাকে বাদ দিয়েছে আপনারা কেউ বলতে পারেন? কোন কাজটা বাপ্পি বাদ রেখেছে? বাপ্পি না বলেছে সে তার মায়ের কবর জিয়ারত করে? কবে করেছে ভাই? বাপ্পি না বলেছে সে প্রতি ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে পড়ে? কিভাবে ভাই বিশ্বাস করেন? এই যে ভণ্ডামিগুলো করেছে আপনাদেরকে ভুল বোঝানোর জন্য, যারা বুঝেছেন, আপনারা কি আসলে মানুষ যারা বাপ্পিদেরকে বিশ্বাস করেছেন? আমি জানি না কিভাবে আপনাদের বাপ্পির কথা বিশ্বাস হয়, আমি জানি না, আমি আসলেই জানি না, আমি কল্পনাও করতে পারি না। আজকে বাপ্পি, তিশা, তাদের এই নোংরামিগুলো দেখে দর্শক আমাদের চোখ মানে উপরে উঠে গেছে, মানে সহ্য করতে পারিনি এগুলো দেখে, আমাদের বিরক্ত লাগে। আর যারা তাদেরকে বাহবা দেন, তাদের কাছে এতদূর নিয়ে যাচ্ছেন, তাদের গুনার ভাগিদার কিন্তু আপনারাও হচ্ছেন, মনে রাখবেন। কারণ আজকে তিশারা যে নোংরামি করছে, সেই নোংরামি কিন্তু তারা করতে পারতো না যদি কিনা আপনারা সাপোর্ট না করতেন, যদি আপনারা তাদের ভিডিও না দেখতেন। তার মানে তিশারা যে নোংরামি করছে, বাদারামি করছে, যেই হারাম কাজ করছে, সেটা সমান দোষে কিন্তু আপনারও দোষযুক্ত, আপনারাও তার গুনার ভাগিদার হবেন, আপনারাও সেই পাপের ভাগ অবশ্যই আপনাদেরকে নিতে হবে, কারণ আপনারাও টাকা দিচ্ছেন তাদেরকে, আপনাদের টাকা নিয়ে তারা চলছে। তো গতকালকের ভিডিও থেকে দর্শক যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু আজকে খুকি, শাহিন, শারমিনের বিষয়টা বলেছি, তিশার উলঙ্গ হয়ে যাওয়ার কথা বলেছি। ভিডিওটা আপনারা যদি দেখতে চান, গতকালকে তিশার ভিডিও দেখবেন, একদম শেষ কিছু মিনিটই আপনারা দেখতে পারবেন তিশা কীভাবে করে তার বোরখা খুলে তার স্পর্শকতার অঙ্গগুলোকে দেখানোর চেষ্টা করছিল। এখন আমি বলবো তিশাকে, ভাই যদি আপনার দেখানোর অনেক শখ হয়, আপনার যদি উত্তেজনা বেয়ে পড়ে, বাপ্পি যদি আপনার উত্তেজনা ওভারকাম করতে না পারে, আপনি কষ্ট করে পুরোটাই খুলে ফেলবেন, এই আধা আধা বোরখা না খুলে একদম 3 পিস সহ খুলে ফেলবেন, তাহলে আপনারা কোনো লজ্জা থাকবে না, খালি উটুক লজ্জা ধরে রাখার কিছু নেই, ঠিক আছে? ওই আদিম যুগে যেভাবে মানুষজন জামা কাপড় পরতো, গাছের ছাল বাকুল দিয়ে খালি খালি কোনো মতো খালি একটু লজ্জাস্থানা ঢেকে রাখতো, আপনারা গাছের ছাল বাকুলও লাগবে না, আপনি টুনটুনি গাছের পাতা দিয়ে সব কিছু ঢেকে রাখলেই চলবে আপনার, তারপর বাকি সবটুকু আপনি খুলে রাখতে পারেন, সমস্যা নেই, আপনার লজ্জা লাগবে না, নাহলে পাতাটুকুও লাগবে না আপনার। যদিও টুনটুনি গাছের পাতা আপনার হবে কি না জানি না, ওই সুন্দরবনের হোগলা পাতা না কি পাতা জানি বলে, ওগুলা লাগতে পারে, গোল পাতা আর কি। যাই হোক দর্শক, বাপ্পি তিশার কথা এখানে আপাতত বললাম, আর শাহিন শারমিনের বিষয়ে কিছু কথা বলতে চাই এখানে আরেকবার একটু নতুন করে। শাহিন এবং শারমিন, তাদের সংসারটা এখন এমন বলা যাবে না যে সুতার মধ্যে বাঁধন পড়ে গেছে, যে কোনো সময় খুলে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, এমনটা না। তারা আবার একসাথে সংসার করবেও। শারমিন যেটা করছে এখানে, শারমিন 2টা কাজ করেছে, আমি স্পষ্ট ভাষায় বলে দিই। প্রথমত, যেহেতু শাহিন তাকে কোনো ঘর বাড়ি করে দেয়নি, শারমিন রাগ হয়ে বের হয়ে গেছে, যেন শাহিন তার ভুল বুঝে তাকে একটা ঘর করে দেওয়ার চেষ্টা করে এবং সত্যি সত্যি করে দেয়, এটা একটা লেসন দেওয়ার জন্য। এবং 2 নম্বর, শারমিন এখন ওই বাড়িতে স্টে করাটা তার জন্য অপমানজনক মনে করছে। কারণ দেখুন, একটা পরিবারে 3টা মানুষ ছিল, শারমিন, খুকি আর তার শাশুড়ি। এখন শারমিনের শাশুড়ি আর খুকি তারা দালান কোথাও উঠেছে, টাইলসের বাসায় উঠেছে, শারমিনকে সেখানে উঠতে দেওয়া হয়নি, শারমিনকে কোনো ঘর দেওয়া হয়নি। তাহলে শারমিন এখন কই থাকছে? তার টিনের ঘরে থাকছে। দেখুন, শারমিন ওই বাড়ির বউ হয়ে টিনের ঘরে থাকবে, আর খুকি ওই বাড়ির বউ হয়ে দালান কোঠায় থাকবে, নতুন টাইলসের ঘরে থাকবে, তার শাশুড়ির সাথে থাকবে, এটা শারমিনের জন্য অবশ্যই অপমানজনক, লজ্জাজনক। সেখানে থাকাটা শারমিন নিজের কাছে অপমানজনক মনে করছে, এই জন্য সে ওইখান থেকে চলে এসেছে, যাতে করে তাকে কেউ খাটা করতে না পারে। সেও এখন ওখান থেকে বের হয়ে গিয়ে তার সামর্থ্য যতটুকু একটা বাসা ভাড়া নেওয়া, যতটুকু একটা বাসা ভাড়া নিয়ে ওখানে থাকছে, একটা দালান কোঠায় ভাড়া নিয়ে এসে সেখানে সে থাকছে।
তো এখানে কারণ দুইটা, একটা শাহিনকে লেসন দেওয়ার জন্য, আরেকটা ওই বাড়িতে থাকাটা তার জন্য এখন অপমানজনক, লজ্জাজনক হয়ে গিয়েছে, এই কারণে সে ঘর থেকে বের হয়ে এসেছে। এই মুখ্য কারণগুলি শারমিনের জীবনটাকে এখন এলোমেলো করে দিচ্ছে। আশা করি দর্শক পুরো ভিডিওর ঘটনাগুলো আমি আপনাদেরকে সহজ ভাষায় এক্সপ্লেন করতে পেরেছি। তো এর মধ্যে যদি আপনাদের কারো কিছু আমাকে বলা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে নতুন কোনো অবশ্যই ভিডিও দেবো। আজকের ভিডিও আমরা এই পর্যন্তই, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না। সবাইকে পহেলা নববর্ষের জন্য জানাচ্ছি শুভ নববর্ষ। সো এখান থেকে আজকে বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।